নেশাময় আসক্তি লেখিকা বর্ণা শিকদার পর্ব ৩৬। রাত প্রায় ১০টা। সবাই যার যার মতো নামাজ আদায় করে নিজের রুমে চলে গেছে। পুরো বাসায় এখন নীরবতা। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো আদিল। সে ধীরে ধীরে মাহির রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। ছোট ছোট পা ফেলে একদম নিঃশব্দে হাঁটছে, যেন কেউ টের না পায়। মাহির দরজার কাছাকাছি পৌঁছাতে হঠাৎ সামনে কেউ এসে দাঁড়ালো। আদিল থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে অয়ন। অয়ন দুহাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি। আদিলকে দেখে সে ভ্রু নাচিয়ে বলল, ওই শালা, কি লুকিয়ে ফেললি দেখি? আর এত রাতে কোথায় যাচ্ছিস? অয়নকে দেখে আদিল ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে সে এক হাত পেছনে লুকিয়ে ফেলল। সে তোতলাতে তোতলাতে বলল, কোথাও না তো, আমি কোথাও যাচ্ছি না, ট্রাস্ট মি। অয়ন মুচকি হেসে মাথা দোলালো। তোকে করব ট্রাস্ট? লাইক সিরিয়াসলি? সারাদিন ভদ্র সেজে থাকা মিছে বিড়াল। আমি কিন্তু ড্যাম শিওর তুই মাহির কাছে যাচ্ছিস, কিন্তু তোর হাতে কি আছে সেটা আগে দেখি। বললাম তো কিছু না। অয়ন এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আদিলের পেছনে সরে দাঁড়ালো। অয়ন তার হাতটা দেখার চেষ্টা করতেই আদিল তড়িঘড়ি করে ঘুরে গেল। অয়ন কয়েকবার চেষ্টা করেও দেখতে পারল না আদিলের হাতে কি আছে। এবার আদিল একটু বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, শর্ত শালা, বউ থাকতে আমার পেছনে কেন লেগেছিস? যা না, নিজের বউয়ের কাছে গিয়ে পীড়িত কর। অয়ন ঠোঁট বাঁকিয়ে বলল, পীড়িত তো করবই, কিন্তু তার আগে দেখি তোর হাতে কি আছে। আরে ভাই, এখানে পার্সোনাল জিনিস আছে, তুই দেখে কি করবি? আমার আবার অন্যের পার্সোনাল জিনিস দেখতেই বেশি ভালো লাগে। নে এবার বের কর, দেখি কি নিয়ে যাচ্ছিস আমার বোনের জন্য। হঠাৎ আদিল রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই বক্সটা আর দেখবি কি? চাইলে আমি আমার প্যান্ট খুলে দেই, তুই সেটাই ভালো করে দেখে নে। অয়ন সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, সরি ভাই, আমি ছেলেদের কিছু দেখি না। তোর আর আমার তো একই জিনিস, নতুন কিছু দেখার কি আছে? ভণ্ডের ঘরের ভণ্ড। দাঁড়া, আহিকে গিয়ে বলছি তুই নাকি আরো মেয়েদের দেখতে চাস। এই বলে আদিল 2 কদম এগিয়ে যেতেই অয়ন ধপ করে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। এই আর আমাদের ঝামেলার মধ্যে আবার তোর বোনকে টানছিস কেন? আর আমি কখন বললাম আমি মেয়েদের দেখতে চাই? ভাই যা, প্লিজ, তোকে কিছু দেখতে হবে না। রাত শেষ হয়ে আসতে আর আমি এখনো শুভ কাজটাই শুরু করতে পারলাম না। এই দুঃখ আমি কোথায় রাখবো বলতো? তোর যেখানে ইচ্ছা রাখ, কিন্তু আগে আমাকে দেখা ওই বক্সে কি আছে। আদিল বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। সে দাঁতে দাঁত পিষে আওড়ায়, ধুর, এখানে চকলেট আছে, চকলেট খাবি তুই? অয়ন সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে বলল, ওয়াকথু, ওই নোংরা জিনিস আমি খাই না। তোর ইচ্ছে হলে তুই খা, এগুলো তোর সাথেই মানায়। অয়নের কথা শেষ হতে আদিল আর সহ্য করতে পারল না। সে নিজের পা থেকে জুতো খুলে সোজা অয়নের দিকে ছুঁড়ে মারল। একটুর জন্য সেটা অয়নের গায়ে লাগেনি। অয়ন চোখ বড় বড় করে তাকিয়ে রইল, আর আদিল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই বালের মাইন্ডটা তো জঘন্য কেন কে জানে। দাঁড়া, তোকে আমি পরে দেখে নেব শালা। আদিল চুপি চুপি মাহির রুমে ঢুকে পড়ল। মাহি যেহেতু দরজা আটকে ঘুমায় না, তাই রুমে ঢুকতে খুব বেশি প্রবলেম ফেস করতে হলো না। সে ধীরে ধীরে দরজা লক করে মাহির দিকে এগিয়ে যায়। তারপর নিঃশব্দে হাতে থাকা বক্স টেবিলের ওপর রাখে। হঠাৎ আদিল মাহির উপরে গিয়ে শুয়ে পড়ে এবং মুহূর্তেই মাহির গলায় মুখ গুজে দিয়ে গভীর শ্বাস নেয়। মাহি হঠাৎ নিজের ওপর ভার অনুভব করে পিটপিট করে তাকায়। ঠিক যখনই চিৎকার দিতে যাবে, সেই মুহূর্তে আদিল তার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে আওড়ালো, হুশ, আমি তোর একমাত্র পেয়ারের জামাই, চিৎকার করিস না কুইন, নয়তো সবাই এসে আমাকে গণধোলাই দেবে। মাহি খানিকটা কাঁপতে কাঁপতে তার দিকে তাকিয়ে রয়। আদিল ধীরে ধীরে মাহির মুখ থেকে হাত ছেড়ে দেয়। আর মাহি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এত রাতে এখানে কেন? আদিল তার ঠোঁটের দিকে ধীরে ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ালো, বিয়ে করার পরও কি বউ ছাড়া ঘুম আসে? তাছাড়া বিয়ে তো হয়ে গেল, কিন্তু আসল কাজটা এখনো হয়নি, সেটাই করতে আসলাম। মাহি চোখ বড় করে তাকায় এবং কম্পিত কণ্ঠে বলল, মানে? এখনো মানেটাও আমাকেই বলতে হবে ম্যাডাম? মাহি শুকনো ঢোক গেলে, আর সেটা দেখে আদিল দুষ্টু হাসি ফেলে, ওহো, তখন তো ঠিকই বললি 100 বার বিয়ে করতে পারবি, তাহলে এখন কেন ঢোক গেলছিস? মাহি কিছু বলতে পারে না। হুট করে আদিল তার পাশে শুয়ে পড়ে এবং নেশা মিশ্রিত দৃষ্টিতে দিয়ে ধীরে ধীরে মাহির দিকে এগিয়ে আসে। মাহি ভয়ে চোখ মুখ বন্ধ করে নেয়। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আদিল ভাইয়া। আদিল আগের ন্যায় উত্তর দেয়, ওকে, নো প্রবলেম, আমি ঘুম ভাঙিয়ে দেব। বিয়ে যখন করেছি, ঘুম ভাঙানোর দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই না ম্যাডাম? মাহি ভয়ে গুটিয়ে যায়, দৃষ্টি নিচু করে বসে থাকে। ঠিক সেই মুহূর্তে আদিল ধীরে হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা বক্সটি ধরে
মাহির হাতে গুজে দেয়। মাহি প্রথমে কিছু বুঝতে পারে না, চোখ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আদিল হঠাৎ ভ্রু নাচিয়ে বলল, তোর জন্য খুলে দেখ কি আছে ভেতরে। মাহি তড়িঘড়ি করে বসে কাপা হাতে বক্স খুলতে শুরু করে। ধীরে ধীরে সে ভেতরের জিনিসগুলো দেখতে পায়, বিভিন্ন ধরনের চকলেট আর তার প্রিয় কাঠগোলাপ ফুল। মাহি অবাক হয়ে চোখ কপালে মেলেছে। সে ফুলটি তুলে আদিলের দিকে এগিয়ে দিয়ে একগাল হেসে বলল, ফুলটা আমার মাথায় গুজে দেন না। আদিল কোনো প্রশ্ন না করে নিঃশব্দে সেই ফুল মাহির খোঁপায় গুজে দেয়। মাহি কিছু বলার আগেই নিজের প্রিয় চকলেটগুলো খেতে শুরু করে, এক এক করে প্রতিটি চকলেট মুখে দেয় এবং শেষে আদিলের দিকে তাকিয়ে হাসি ফেলে। অনেক টেস্ট ছিল চকলেটগুলো, আর কয়েকটা আনতে পারলেন না? আপনি জানেন না চকলেট খেতে আমার খুব ভালো লাগে। আদিল আনমনে বিড়বিড় করলো, আমারও। মাহি অবাক হয়ে চোখ বড় করে তাকালো, কিন্তু আপনি তো চকলেট খান না আদিল ভাইয়া। এটা স্পেশাল চকলেট কুইন, যেটা খাওয়ার অধিকার আজ পুরোপুরি আমার হয়েছে। মাহি তার কথাগুলো পুরোপুরি হজম করতে পারছে না। হঠাৎ আদিল তার গলার দিকে ঝুঁকে গিয়ে একটি ছোট ডায়মন্ডের নেকলেস মাহির গলায় পরিয়ে দেয়। মাহি চমকে ওঠে, চোখে বিস্ময়ের ছাপ। এটা কেন দিলেন? আমার এত দামি গিফট চাই না। আদিল কণ্ঠ নরম করে ফিসফিসিয়ে বলল, বাসর রাতে এটুকু তো দিতেই হবে, আফটার অল একটা মাত্র বউ আমার। মাহি লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। গাল দুটো টমেটোর মতো লালাভাই ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই আদিল ধীরে ধীরে মাহির সামনে একটা ওষুধ ধরল। সেটা দেখে মাহি ভ্রু দুটো কুঁচকে তাকিয়ে রইল, তার চোখে স্পষ্ট অনীহা। আদিল নরম গলায় বলল, এটা খেয়ে নে। মাহি ঠোঁট বাঁকিয়ে একটু দূরে সরে গেল, মাথা নেড়ে বলল, আমার ওষুধ খেতে ভালো লাগে না, আপনি নিজেই খান। তাছাড়া আমার খুব বেশি জ্বরও নেই, এখন তো আমি প্রায় ঠিক আছি। আদিল বিরক্তি হয়ে ভ্রু কুঁচকালো, গলার স্বরে একটু শক্ত করে বলল, চুপ কর, এটা খেয়ে আমি কি করব? এটা তোর দরকার, আমার নয়, তাড়াতাড়ি খেয়ে নে। এই বলেই সে মাহির সামনে এক গ্লাস পানি এগিয়ে দিল। মাহি আবারও নাক সিটকালো, তার মুখের ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে সে কিছুতে ওষুধ খেতে চাইছে না। কিন্তু আদিলের কড়া দৃষ্টি দেখে শেষমেশ কাচুমাচু হয়ে গেল সে। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে ট্যাবলেটটা মুখে দিল। তারপর পানি খেয়ে গিলতে বেশ কষ্ট হলো তার। ওষুধটা গেলার পর মুখ কুঁচকে বলল, এটা কি খাওয়ালেন আদিল ভাইয়া? ওষুধটা এত মিষ্টি স্বাদের কেন? এটা তো জ্বরের ওষুধ না, তাহলে এটা কিসের? মাহি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই হঠাৎ আদিল এগিয়ে এসে তার কোমরটা আলতো করে আঁকড়ে ধরল। আচমকা স্পর্শে মাহি চমকে উঠল। আদিলের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে একটু ঝুঁকে মাহির কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার ভালোবাসার প্রতিটি স্পর্শ যেন তোকে সহ্য করতে খুব বেশি কষ্ট না হয়, তার জন্য মেডিসিন এটা। আফটার অল তুই তো আমার একমাত্র বউ, তুই কষ্ট পেলে কি আমার ভালো লাগবে? মাহি মুহূর্তে কথার ইঙ্গিতটা বুঝে গেল, তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে আরো গুটিয়ে বসে পড়ল, হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরল নিজের ওড়না। তার চোখে এখন স্পষ্ট ভয়। আদিল কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল, তারপর শীতল কণ্ঠে বলল, কুইন তুই রেডি তো? কথাটা বলেই সে ধীরে ধীরে মাহির মুখের কাছে ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যে মাহির ঠোঁটে পরপর কয়েকটা চুমু এঁকে দিল। প্রতিটি স্পর্শে মাহি কেঁপে উঠছিল, তার শরীর যেন অদ্ভুত অনুভূতিতে থরথর করে উঠছিল। আদিল আবার ডাকলো, কুইন। মাহি মাথা নিচু করে কাপা গলায় বলল, আমার ভয় লাগছে আদিল ভাইয়া। তার কণ্ঠে শিশুসুলভ আতঙ্ক। আদিল একটু থেমে গেল, তারপর মৃদু হাসলো, ধীরে ধীরে মাহিকে নিজের বুকের কাছে টেনে নিল, তার মাথাটা আলতো করে নিজের কাঁধে ঠেকিয়ে দিল এবং খুব নিচু স্বরে বলল, তোর ভয়টাকে জয় করতেই তো চাই কুইন, ট্রাস্ট মি, আমি তোকে খুব বেশি কষ্ট দেব না, একটু ভরসা রাখ আমার ওপর। আর এই রাতটার জন্য অনেকদিন অপেক্ষা করেছি আমি, কত প্রহর গুনেছি জানিস? তাই প্লিজ এভাবে আমাকে দূরে ঠেলে দিস না, অনেক কষ্ট পাবো কিন্তু। মাহি ধীরে ধীরে মুখ তুলে তাকালো তার দিকে। আদিলের চোখে আজ অন্যরকম এক দৃষ্টি, প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা। মাহি কিছু বলল না, শুধু নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। আদিলের মুখের দিকে তাকিয়ে মাহির মনে হঠাৎ মায়া হলো। তার চোখে আজ এমন এক আকুতি ছিল যেটা উপেক্ষা করা সত্যি কঠিন। এতক্ষণ যে ভয়টা বুকের ভেতর শক্ত হয়ে বসেছিল, সেটা যেন একটু একটু করে নরম হয়ে এলো। সে কিছুক্ষণ চুপ করে আদিলের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করলো এবং নিচু স্বরে বলল, সত্যি কষ্ট দেবেন না তো? আদিল মৃদু হেসে উঠল, তার চোখে তখন কমল এক আশ্বাস। সে ধীরে ধীরে মাহির থুতনিটা আঙুল দিয়ে তুলে ধরল, তারপর নরম গলায় বলল,
সত্যি বলছি কুইন, আমি যতটা সম্ভব তোকে সেফ রাখবো। প্রমিস করুন। আদিল এক মুহূর্ত দেরি করলো না, সে সঙ্গে সঙ্গে মাহির বাড়িয়ে দেওয়া হাতটা নিজের হাতে ধরে ফেললো, তার আঙুলগুলো শক্ত করে জড়িয়ে ধরলো, যেন সেই হাত আর কখনো ছাড়বে না। তার ঠোঁটে আবারও সেই মুচকি হাসি ফুটে উঠল, সেই স্নিগ্ধ কণ্ঠে বলল, গড প্রমিস কুইন। অন্যদিকে আহি কানে ধরে উঠবস করছে, মুখটা কেমন কাদো কাদো হয়ে আছে তার। আর অয়ন বেডের কর্নারে আরাম করে বসে আছে, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ঝুলছে, যেন আহির এই অবস্থা দেখেই তার বেশ মজা লাগছে। আহি হাঁপাতে হাঁপাতে আবার উঠবস করতে করতে বলল, এবারের মতো মাফ করে দিন অয়ন ভাই, আর কোনোদিন অন্য ছেলেদের দিকে তাকাবো না, সত্যি বলছি। 300 বার কানে ধরে উঠবস করছি, দেখেন না আমার হাত পা ব্যথা হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। অয়ন ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে রইল, তারপর একটু ভ্রু তুলে ধীরে ধীরে বলল, কোনো ছাড়াছাড়ি নেই, তখন কি প্রশংসা যেন করছিলি, একটু আবার রিপিট কর তো শুনি। আমি কি মিথ্যা বলছি নাকি? ছেলেটা সত্যি সত্যি অনেক কিউট ছিল, আবার আপনার থেকে বয়সেও অনেক কম, আমার সাথে তো বেশ মানাতো, কি বলেন? কথাটা শেষ হতে না হতেই অয়নের মুখ শক্ত হয়ে গেল, দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলল, শাওয়ার নাতনি, এবার তুই 1000 বার কানে ধরে উঠবস করবি। আহি সঙ্গে সঙ্গে থেমে গেল, চোখ বড় বড় করে বলল, পারবো না আমি, আপনি বললেই হবে নাকি, আমি আর কানে ধরবো না। এই বলেই সে মেঝেতে বসে পড়তে যাবে, ঠিক তখনই অয়ন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অয়নকে এগিয়ে আসতে দেখে আহির চোখ কপালে উঠে গেল, সে তড়িঘড়ি করে আবার কানে ধরে উঠবস শুরু করে দিল। পারবো পারবো, আপনি যা বলবেন তাই করব, তবু আমাকে ওই ঠান্ডা পুকুরে ফেলে দেবেন না প্লিজ। অয়ন ঠোঁট টিপে হাসলো, আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। আহি হাঁপাতে হাঁপাতে উঠবস করে যাচ্ছে, কয়েকবার করার পর ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল, কিন্তু অয়নের কড়া দৃষ্টি পড়তে আবার উঠে শুরু করে দিল। এভাবে গুনে গুনে প্রায় 500 বার উঠবস করার পর সে আর পারল না, ধপাস করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর পারবো না অয়ন ভাই, হাত পা আর চলছে না, বাকিগুলো কালকে করব, আজকের মতো ছেড়ে দেন। অয়ন বাঁকা হেসে বলল, ছেড়ে দিতে পারি, তবে এক শর্তে। আহি একটু উঠে বসলো, কৌতূহলী হয়ে বলল, কি শর্ত? অয়ন চোখ টিপে বলল, আমাকে 100টা চুমু দিবি, তাহলে আর কানে ধরে উঠবস করতে হবে না। আহি যেন আকাশ থেকে পড়লো, চোখ বড় বড় করে বলল, কি, আমি মরে গেলেও পারবো না? ওকে ফাইন তাহলে। আহি ভয়ে শুকনো ঢোক গেলে মিনমিন স্বরে আওড়ালো, না না, দেবো দেবো, আপনি কথায় কথায় আমাকে ভয় দেখান কেন? আমি কি আপনাকে ভয় পাই? একটু ভয় পাই না আমি। আচ্ছা শোনেন না, একটু পরে দিই চুমু। অয়ন সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোর হাত পা ব্যথা করছে, মুখ তো না, তাই তাড়াতাড়ি শুরু কর, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আহি ঠোঁট ফুলে বিড়বিড় করে বলল, রাক্ষস লোক বইয়ের উপর এমন অত্যাচার করে, ঠিক আছে এই শাস্তির বদলা আমিও একদিন নেব। শেষমেশ আর কোনো উপায় না দেখে সে ধীরে ধীরে অয়নের কাছে এগিয়ে গেল, তারপর গুনে গুনে 100টা চুমু দিতে শুরু করলো, কখনো গালে, কখনো কপালে, কখনো জিভকে। আহির মুখে তখন লজ্জা আর বিরক্তির মিশ্র ভাব, আর অয়ন বসে বসে সবকিছু উপভোগ করছে। 100টা চুমু শেষ হতেই আহি হাঁপাতে হাঁপাতে দূরে সরে গেল, তবে অয়নের মুখে তখন এমন এক তৃপ্তির হাসি, যেন সে পুরো পৃথিবীটাই জিতে ফেলেছে।